আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন আরেকটি বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সকল ব্যক্তি বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এই নামটি কেন অন্তর্ভুক্ত করতে পারবেন না, আপনার কোন কাগজের ঘাটতি আছে, এই কাগজটি আপনি কোথায় গিয়ে সংশোধন করে বিডিএস রেকর্ডের উপযুক্ত হয়ে আপনি থাকতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন, যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও তাদের সম্পত্তি বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারে। প্রিয় দর্শক, বিডিএস রেকর্ড আমাদের সমগ্র বাংলাদেশে চলমান আছে। বিডিএস রেকর্ডটির অর্থ হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে। বাংলাদেশের সকল ভূমিকে অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার জন্য, ডিজিটাল ডিভাইসে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিডিএস রেকর্ডটি চালু করা হয়েছে। এই বিডিএস রেকর্ডটি বাংলাদেশের কতিপয় এলাকায় সুসম্পন্ন হয়েছে, কতিপয় এলাকায় চলমান আছে, এবং কি যে সকল এলাকায় এই বিডিএস রেকর্ড এখনও আসে নাই, এই সকল এলাকায় কিন্তু বিডিএস রেকর্ড আসবে। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে ইতিপূর্বে যে রেকর্ডগুলো হয়ে গেছে সেই রেকর্ডগুলো হলো সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এসএ রেকর্ড, এমআরআর রেকর্ড, আরআর রেকর্ড, আরওআর রেকর্ড, 62 রেকর্ড, এবং কি বিআরএস রেকর্ড, দেয়ারা জরিপ, এবং কি শহর এলাকার জন্য রয়েছে সিটি জরিপ। এই রেকর্ডগুলোকে 4টি ভাগে বিভক্ত করা হয়। এই রেকর্ডগুলোকে 4টি অংশে বিভক্ত করা হয়েছে। যেমন সিএস রেকর্ড, এই সিএস রেকর্ডটি 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এই রেকর্ডটি ব্রিটিশ সরকার করেছে। এরপর যে আমি বললাম 62 রেকর্ড, এমআরআর রেকর্ড, আরওআর রেকর্ড, এসএ রেকর্ড, আরআর রেকর্ড, এই রেকর্ডগুলো কিন্তু একই রেকর্ড। এই রেকর্ডগুলো এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই রেকর্ডগুলো পাকিস্তান সরকারের অধীনেও হয়েছে। আর এই রেকর্ডগুলো হয়েছে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1956 সাল থেকে 1962 সাল পর্যন্ত। এরপর বাংলাদেশ সরকারের অধীনে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ড হলো আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড। এই দুটি রেকর্ড একই রেকর্ড। অনেক এলাকায় এই রেকর্ডটি আরএস নামে পরিচিত, অনেক এলাকায় এই রেকর্ডটি বিআরএস নামে পরিচিত। এরপর শহর এলাকার জন্য হয়েছে সিটি জরিপ, এবং কি দরিয়া ভিত্তিক জমি ও চরের জমি যখন নদী থেকে চর জাগে, দরিয়া থেকে জমি জেগে উঠে, শিকস্তি জমি যখন পরিস্থিতি হয়, সেই এলাকার জন্য আছে দেয়ারা জরিপ। এই রেকর্ডগুলো হয়ে যাওয়ার পর বর্তমানে বাংলাদেশে যে রেকর্ডটি চলমান আছে, এই রেকর্ডটি হয়েছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই রেকর্ডটি করার অর্থ হলো বাংলাদেশের সকল ভূমিকে অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তর করা। প্রিয় দর্শক, এই বিডিএস রেকর্ডটি সমগ্র বাংলাদেশে সুসম্পন্ন হয়ে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আপনার ভূমি সম্পর্কে তথ্য পাবেন। এই বিডিএস রেকর্ডে কোন কোন ব্যক্তি তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না, এই বিষয়টি আলোচনা করার আগে আমি একটিও আলোচনা করতে চাই যে একটি জমির কয় ধরনের দলিল থাকে। একটি জমির দুই ধরনের দলিল থাকে। একটি হচ্ছে ব্যক্তি মালিকানা দলিল, আরেকটি হচ্ছে সরকারি দলিল। সরকারি দলিলগুলো হচ্ছে রেকর্ড খতিয়ান, এবং কি ব্যক্তি মালিকানা দলিল হচ্ছে আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রির দলিল মূল্যে যে জমি ক্রয় করে নেন। প্রিয় দর্শক, সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রির দলিল মূল্যে যে জমি ক্রয় করে নেয় সেটা আপনি আইন অনুযায়ী সম্পত্তির মালিক হন। কিন্তু সরকারি ডকুমেন্টে, সরকারি দলিলপত্রে, সরকারি খাতায় যদি আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে চান, সেক্ষেত্রে কিন্তু রেকর্ডে আপনার নাম থাকতে হবে। রেকর্ডে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি সরকারি ভলিউমে, সরকারি খাতায় ভূমির মালিক হিসেবে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারলেন না। তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একটি রেকর্ড আসে 30 বছর পর পর, 20 বছর পর পর, কিন্তু একটি জমি এই 30 বছর 20 বছরের মধ্যে অন্তত পক্ষে 20 বার বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে তারা কি সম্পত্তির মালিক না? তারা অবশ্যই সম্পত্তির মালিক। তাদেরকে ভূমি মন্ত্রণালয়ের রেজিস্ট্রারের নামটি অন্তর্ভুক্ত করার জন্য, পূর্বের রেকর্ডীয় মালিকের জায়গায় তার নামটি অন্তর্ভুক্ত করার জন্য কি করতে হবে? তাকে নাম জারি করতে হবে। সে যদি ওই ভূমিটুকু তার নিজ নামে নাম জারি করে নেয়, নিজ নামে নাম জারি করার সাথে সাথেই সে ভূমি মন্ত্রণালয়ের রেজিস্ট্রারে ভূমির মালিক হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করবে, এবং কি ভূমি মন্ত্রণালয় কিন্তু
তার নিকট থেকে খাজনা আদায় করবে। এছাড়া তিনি যদি সম্পত্তি ক্রয় করে যদি নাম জারি না করে ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে যদি খাজনা দিতে চায়, তাহলে পূর্বের মালিকের নামে খাজনা দিতে হবে, পূর্বের মালিকের পক্ষে তিনি খাজনা দিতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের সকল ভূমি অফিসগুলোকে নিয়ন্ত্রণ করে ভূমি মন্ত্রণালয়, এবং কি সাব রেজিস্ট্রার অফিস যা আছে এই সাব রেজিস্ট্রার অফিসকে নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। আপনি একটি জমি সাব রেজিস্ট্রার অফিস থেকে ক্রয় করার সাথে সাথেই আপনি আইন অনুযায়ী সম্পত্তির মালিক হলেন। কিন্তু এই সম্পত্তি যদি আপনি ক্রয় করার আগে অন্য কোনো ব্যক্তি ক্রয় করে থাকে, তাহলে কিন্তু এই সম্পত্তি আপনি পাবেন না। এই সম্পত্তি ক্রয় করার পর যখন আপনি সম্পত্তিটি নিজ নামে নামজারি করে নেবেন, তখন আপনার ব্যক্তিগত দলিল এবং কি সরকারি দলিল দুটোটাই থাকবে। তখন আপনি সম্পত্তিটি নিশ্চিন্তে ভোগ করতে পারবেন। কেননা বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি ভূমির নামজারি করা অত্যন্ত কঠিন। একটি ভূমির নামজারি বর্তমানে দেওয়ার আগে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ অত্যন্ত ভেবেচিন্তে কাজ করে। আর একটি সাব রেজিস্ট্রার অফিসে আপনি একটি জমি 10 বার বিক্রি করতে গেলেও কিন্তু এই সাব রেজিস্ট্রার অফিসারের ধরার কোনো ক্ষমতা নাই যে এই সম্পত্তি ইতিপূর্বে আরও 9 বার বিক্রি হয়ে গেছে। সাব রেজিস্ট্রার অফিস এমনই একটি অফিস, বাংলাদেশে যদি 7ম আচার্য থাকে তাহলে 8ম আচার্য হচ্ছে আমাদের বাংলাদেশে, আর সেটাই হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস। এই সাব রেজিস্ট্রার অফিসে আপনি একটি জমি বারবার বিক্রি করতে গেলেও কিন্তু এই সাব রেজিস্ট্রার অফিসার ধরতে পারবে না যে আপনি এই জমিটি কয়েকবার বিক্রি করে ফেলেছেন। যে সকল ব্যক্তিগণ বিডিএস রেকর্ডে তাদের নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না, তার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলা আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি অবৈধ দলিল দিয়ে বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। একটি দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে করলেই যে আপনি সম্পত্তির মালিক হয়ে যাবেন এমন কোনো কথা না। একটি দলিল করার পর আপনাকে দেখতে হবে যে আপনি যে ব্যক্তির নিকট থেকে দলিলটি নিয়েছেন, যে কয় শতাংশ জমি দলিলে নিয়েছেন, এই কয় শতাংশ জমি ওই ব্যক্তির টিকে কিনা। যেমন আপনি করিমের নিকট থেকে 5 শতাংশ জমি নিয়েছেন, করিম ওই দাগ থেকে 5 শতাংশ জমি পায় কিনা এটা দেখতে হবে। অথবা করিম যে দাগটি আপনার নিকট বিক্রি করেছে আদৌ এই ভূমির মালিক করিম আছে কিনা এটাও দেখতে হবে। করিম যদি আদৌ এই ভূমির মালিক না হয়ে জমিটি আপনার নিকট বিক্রি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অবৈধ দলিল দিয়ে জমি বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপর যে কাগজের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আপনার নিকট যদি নামজারি না থাকে। একটি ভূমির নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি না করলে কিন্তু আপনি বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় কিন্তু নামজারি ডিজিটাল ডিভাইসে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিজিটাল ডিভাইসে নামজারি অন্তর্ভুক্ত করার অর্থই হলো যে এই নামজারিতে যে সকল ব্যক্তির নাম থাকবে তারাই কিন্তু বিডিএসে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে। আপনি একটি ভূমি কোনো ব্যক্তির নিকট থেকে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রির দলিল মূলে প্রাপ্য হয়েছেন, কিন্তু উক্ত ভূমিটি আপনি নিজ নামে নামজারি করতে পারেন নাই। উক্ত ভূমিটি যখন আপনি নিজ নামে নামজারি করতে না পারলেন, তখন ডিজিটাল ডিভাইসে কিন্তু আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারলেন না। আর ডিজিটাল ডিভাইসে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে না পারলে কিন্তু ডিজিটাল রেকর্ডেও আপনার নামটি উঠবে না। তাই আপনার কোনো ভূমি যদি এখনও নামজারি না করে থাকেন অথবা নামজারির যদি কোনো সমস্যা থাকে, তাহলে এই ভূমিটি নামজারি করার চেষ্টা করুন। এই ভূমিটি নামজারি করে আপনার কাছে নামজারি কাগজপত্র রেখে দেন, এই ডিজিটাল ডিভাইসে বিডিএস রেকর্ডে যেন আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করে নিতে পারেন। প্রিয় দর্শক, এরপর যে ব্যক্তিগণ বিডিএস রেকর্ডে তাদের নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না, সেই ব্যক্তি হচ্ছে যারা নামজারি করেছে, দলিল মূলের সম্পত্তি পেয়েছে, নামজারি করেছে কিন্তু ভূমি উন্নয়ন কর প্রদান করে নাই। বর্তমানে কিন্তু সমগ্র বাংলাদেশে ভূমি উন্নয়ন কর নেওয়া হয় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। ভূমি উন্নয়ন কর আদায় করে তারা কিন্তু ডিজিটাল ডিভাইস থেকে ভূমি উন্নয়ন করের একটি রসিদ দেয়। এই রসিদও কিন্তু আপনার হাতে রাখতে হবে। সর্বশেষ সালসন পর্যন্ত যদি আপনি ভূমি উন্নয়ন কর প্রদান না করেন, তাহলে কিন্তু আপনি ডিজিটাল ডিভাইসে অথবা বিডিএস রেকর্ডে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনার পিতা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর আপনার পিতার নামে ভূমিটি নামজারি হয়ে আছে। আপনি ভাবতেছেন যে বিডিএস রেকর্ড যখন আপনার এলাকায় আসবে তখন আপনার কয়েক ভাই বোন যাই বলবেন যে আমার পিতা মৃত্যুবরণ করেছে, এই ভূমিটি আমাদেরকে বিডিএস রেকর্ড করে দেন। বিডিএস রেকর্ডের কর্মকর্তা কর্মচারীগণ
কিন্তু ভূমিটি আপনাদের নামে বিডিএস রেকর্ড করে দিবে না, কেননা আপনার পিতার নামে যে নামজারি করা আছে আপনার পিতার নামে বিডিএস রেকর্ডটি করে দিবে। তাই পিতার মৃত্যুবরণ করার পর পিতার নামে যদি কোনো ভূমি নামজারি করা থাকে সেই নামজারিটি আপনাদের নিজ নামে করতে হবে। আর এই মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনাদের নিজ নামে নামজারি করার ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন হবে, একটি হচ্ছে পিতার মৃত্যু সনদ লাগবে, আর ওয়ারিশ সনদ লাগবে, এবং কি আপনাদের কয়েক ভাই বোনের মধ্যে একটি বন্টননামা দলিল লাগবে। একটি বন্টননামা দলিল, ওয়ারিশ সনদ এবং কি মৃত্যু সনদ নিয়ে ভূমি অফিসে গেলেই কিন্তু ভূমি অফিস আপনার প্রাপ্য জমিটুকু আপনার নিজ নামে নামজারি করে দিবে। আর আপনার নিজ নামে যতটুকু জমি নামজারি হবে, এই ডিজিটাল ডিভাইসে আপনার নিজ নামে যতটুকু থাকবে জমি থাকবে, এই ততটুকু জমি কিন্তু আপনি পরবর্তীতে রেকর্ড করে নিতে পারবেন এই বিডিএস রেকর্ডে। প্রিয় দর্শক, তাই আপনার এলাকায় যদি বিডিএস রেকর্ড না আসে থাকে তাহলে আপনি এখনই প্রস্তুতি গ্রহণ করুন আপনার কাগজপত্রের ঘাটতি আছে কিনা। যদি আপনার কাগজপত্রের ঘাটতি থাকে এই ঘাটতিগুলো মীমাংসা করে, এই ঘাটতিগুলো পূরণ করে আপনি আপনার কাগজপত্র ঠিক করে হাতে রেখে দেন, যেন আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসলেই আপনি সহিশুদ্ধভাবে বিডিএস রেকর্ডটি করে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।